শুকর গুজার তোমার আল্লাহ হামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা আজকে জানুয়ারির 23 তারিখ শুক্রবার আমরা আজকে ফেনীতে ঐতিহাসিক একটা সফর করতে যাচ্ছি। ফেনীর ঐতিহাসিক যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আমরা আজকে সফর করব। তো আমাদের সাথে আছেন মাওলানা ইমরান আইন হাফিজুল্লাহ। আমরা আজকে ওনার সাথে নিয়ে আমরা পুরো দিন আজকে বিভিন্ন জায়গাগুলো সফর করব। তো শুরুতেই আমরা সফরের বিষয়ে কয়েকটা কথা বলবো, সফরের আদব সম্পর্কে। আসলে আমরা সফর বলতে আমরা বুঝি কি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, দূরে কোথাও যাওয়া। সফর ঘর থেকে জীবনের প্রয়োজনে আমরা ঘর থেকে বের হই, এরপরে আমরা জীবনের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাই, দেশে বিদেশে যাই। এটা হলো সফরের একটা ভূমিকা। এই জন্য এই সফরটার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আদব শিক্ষা দিয়েছেন। আদব মানেটা হলো কি, কোনো কাজের ভালো কোনো পদ্ধতি, এটা হলো আদব। যে কোনো কাজের ভালো পদ্ধতিটাকে আদব বলা হয় আর কি। সফরের আদবের ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো যেমন সফর যখন আমরা সফরের জন্য বের হব তখন দুই রাকাত নফল নামাজ পড়ে বের হওয়া। আবার যখন ফিরবো তখন বাড়িতে যাওয়ার আগে কোনো মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বাড়িতে যাওয়া। হ্যাঁ, এরপরে সফরের জন্য ভালো নিয়ত করে সফর করা। হ্যাঁ, সফরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়া নিয়ে আবার সফর থেকে ফেরা ঘরে যাওয়া পর্যন্ত কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। ওই দোয়াগুলোকে আমরা মাস্কের উপরে রাখা, সবসময় আমলের উপরে রাখা, সবসময় মাথার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদবগুলো মাথায় রেখে সফরটা করলে তাহলে সফরটা আমাদের জন্য শিক্ষণীয় হবে, সফরটা আমাদের জন্য বারাকার কারণ হবে। এরকম যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন ঘর থেকে বের হই তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হ্যাঁ, এটা দিয়ে আমরা ঘর থেকে বের হলাম, একটা সফর শুরু করলাম। এরপরে যখন আমরা কোনো বাহনে উঠলাম তখন বাহনে ওঠার সময় আমরা এই বিসমিল্লাহ বললাম, বাহনে বসে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম। হ্যাঁ, এরপরে আমরা যে দোয়াটা আছে, হ্যাঁ, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটা পড়লাম। আরও কিছু দোয়া আছে, 3বার সুবহানাল্লাহ বলা, 3বার আলহামদুলিল্লাহ বলা। এভাবে আমাদের সফরটা শুরু হলো সম্পূর্ণ আল্লাহ তাআলার নেক নিয়ত নিয়ে এবং কি আল্লাহ তাআলার প্রতি মুতাওয়াজ্জু হয়ে। এরপরে সফরে যদি আমরা কোথাও বিরতি নিই, যাত্রা বিরতি নিই, তখন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাই, হ্যাঁ, এই দোয়াটা আমরা পড়া, মিন শাররি মা খলাক, এই দোয়াটা আমরা পড়া। এরপরে সফরে যখন আমরা গন্তব্যে পৌঁছে যাব, যে জায়গায় আমাদের উদ্দেশ্য ওই জায়গায় যখন আমরা পৌঁছে যাব তখন আমরা আল্লাহুম্মা বারিক লানা ফিহা, এই দোয়াটা পড়া। হ্যাঁ, এরপরে যখন বাড়িতে ফিরবো তখন বাড়িতে ফেরার সময় তখন ইবুনা আবিদুন আলি রব্বিনা হামিদুন, এই দোয়াটা পড়া। এভাবে সর্বশেষ মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আমরা বাড়িতে যাব। এটা হলো সফরের একটা আদব, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমরা আজকে যেই জায়গা থেকে সফর করতেছি, আবার আরেকটা কথা হলো সফর সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল সিরু ফিল আরদি ফানজুরু, যে তোমরা, হে নবী আপনি বলে দিন যে তোমরা সফর করো এবং কি দেখো। এরপরে আয়াতগুলোতে এক এক জায়গায় 2-3টা জায়গায় 2-3টা কথা আছে। তাহলে দেখো, সৃষ্টিজীবকে তুমি চিন্তা করার জন্য দেখো, আবার পরিণাম যাদের জন্য হয়েছে তাদের পরিণাম কেমন হয়েছে এটাও তুমি চিন্তা করো। তো আমাদের সফরগুলোর জন্য যেন আল্লাহ তাআলার সৃষ্টিকে খুঁজে পাই, এটাও একটা আমাদের উদ্দেশ্য। তো আমরা আজকে 2026 সালের 23 তারিখ জানুয়ারি মাসের শুক্রবার আমরা একটা ঐতিহাসিক সফর করতেছি। তো এই সফরের সাথে আমাদের সাথে থাকবেন শুধু নাম ইমরান নাহিন ভাই। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি ইমরান নাহিন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাইতেছি যে আসলে আমরা যে আজকে সফর করতে যাচ্ছি এই সফরের গুরুত্বটা কেমন। আমরা আজকে 3-4টা জায়গায় যাব যেগুলো আমাদের মুসলিম ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ বহন করে এবং ফেনীর ইতিহাসেও অনেক গুরুত্বপূর্ণ বহন করে। তো এই সফরটা আমাদের জন্য কি বার্তা দেয়, এই সফরটা আমাদের জন্য কেমন হওয়া উচিত, তো এই সম্পর্কে ভাই কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আপনারা যেমনটা জানেন যে ফেনীর কয়েকটা জায়গায় যাব যেগুলো হচ্ছে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তো এই সফরটা গুরুত্বপূর্ণ কেন, আপনি যদি কোনো একটা এলাকার ইতিহাস জানেন
তাহলে ওই এলাকাটাকে আপনি বর্তমানে কীভাবে দেখছেন এটা ভিন্ন হবে। একটা হচ্ছে আপনি ফেনীর ইতিহাস জানেন না, আর একটা হচ্ছে ফেনীর ইতিহাস জানেন। তাহলে আপনি বর্তমানকে কীভাবে দেখছেন, দুই ক্ষেত্রে দুইটা আলাদা হবে। এটা স্বাভাবিক, ইতিহাস জানলে মানুষের দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়। আপনি যখনই, যেমন আমরা আজকে শমশের গাজীর বাঁশের কেল্লায় যাব, তো শমশের গাজী হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে তার প্রতিরোধ আন্দোলন ছিল। এখন আপনি যদি প্রতিরোধ সংগ্রামের ইতিহাসটা জানেন, তাহলে বর্তমানের যেই কোনো জুলুম প্রতিহত করার জন্য একটা অনুপ্রেরণা পাবেন। কারণ আপনার মনে হবে যে এটা নতুন কিছু না, এটা একটা সিলসিলা, এটা একটা ধারাবাহিকতা। আবার আমরা সরস্বতী মসজিদে যাব, তো আমরা ওখানে ওগুলো সম্পর্কে আরও বিস্তারিত বলবো। কিন্তু যদি আপনি একটা মসজিদের গুরুত্ব বোঝেন এবং মুসলিম শাসন আমলে একটা মসজিদ সমাজকে কীভাবে নিয়ন্ত্রণ করতো এটা জানেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার সমাজে এখন যে মসজিদগুলো আছে এগুলো কীভাবে আরও মানে অ্যাক্টিভ করা যায়, এই মসজিদগুলো কার্যক্রম আরও কীভাবে ব্যাপক করা যায়। তো এগুলো হচ্ছে একটা বড় গুরুত্ব। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন ভ্রমণ করি বা কোনো ঐতিহাসিক জায়গায় যাই, তো আমরা সাধারণত একটা স্থাপনা দেখি, তো আমরা এটা দেখে মুগ্ধ হই যে ওরে আল্লাহ, দেয়ালটা এত মোটা, ওই 500 বছর আগে এত বড় বিল্ডিং বানাইছে। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, স্থাপনা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটার চাইতে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে স্থাপনাটা আসলে কী কাজ করতো সেটা বোঝা। আপনি একটা মসজিদ দেখলেন, একটা তো হচ্ছে আপনি খুব মুগ্ধ হলেন যে এখানে এত বড় বড় পিলার, কিন্তু ওই পিলারের চাইতে বড় কথা হচ্ছে যে মসজিদটা আসলে কী কাজ করতো। আপনি একটা কেল্লা দেখলেন, যে কেল্লাটা অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর, আর একটা হচ্ছে যে না, কেল্লাটা কী কাজ করতো, কেল্লাটা জুলুম প্রতিহত করতো, কেল্লাটা হচ্ছে উপনিবেশকে মোকাবেলা করতো। এই দৃষ্টিকোণ থেকে দেখলে তখন আপনি এখানে একটা বার্তা পাবেন। আর যদি শুধু মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হন, এটা আপনাকে আলাদা কোনো বার্তা দিবে না। কারণ সুন্দর স্থাপনা তো আধুনিককালে হচ্ছে, আধুনিককালে অনেক উন্নত ইমারত, দালান কোঠা হচ্ছে। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো আর কি। মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে ঐতিহাসিক জায়গায় যাব, সেখান থেকে আমাদের স্পিরিট নেওয়া এবং আমাদের বর্তমানে যেটা আছে আমরা আলাদা কিছু না, আমরা পেছনের একটা সিলসিলার অংশ, এটা অনুধাবন করা। তো এটা সাধারণত আমাদের মনে থাকে না, কারণ আমরা অনেক সময় দেখা যায় আমাদের ঘরের পাশে ঐতিহাসিক একটা জায়গা আছে, কিন্তু এটাকে আমরা চিনি না বা জানি না। এটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের আজকে একসাথে যাওয়া আর কি। আচ্ছা ভাই, আমরা তো আজকে আমাদের এই সফরটা শুরু করছি যে ফেনীর বিজয় সিংহ দিঘি থেকে। তো এই দিঘি কেন্দ্রিক দিঘিটা কেন গুরুত্বপূর্ণ মানুষের জীবনে, এবং কি ইতিহাসে এই দিঘিগুলো কেন খনন করা হয়, এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। আচ্ছা, আমরা এখন বিজয় সিংহ দিঘির সামনে আছি। আপনারা দেখতেছেন যে অনেক বড় দিঘি, এবং বাংলাদেশে এই ধরনের বড় দিঘি অনেকগুলো আছে, কিন্তু এখন তো আর কেউ দিঘি খনন করে না। নর্মালি এখন পুকুরে কিন্তু খনন করার হার কমে গেছে। গত 10-15 বছরে দেখলে গ্রামে এখন আর কেউ পুকুরে খনন করে না। দিঘিটা খনন করা হতো তখন, যে দিঘিটা হচ্ছে তখন তো জলের যে ব্যবস্থা, পানির যে ব্যবস্থা, মানুষের পানাহারের জন্য কিংবা গোসল করার জন্য সব কিছুর একমাত্র উৎস ছিল দিঘি বা নদী নালা। বাংলাতে এমনিতে নদী নালা প্রচুর ছিল, কিন্তু দিঘিটা হচ্ছে একটা বড় উৎস। কারণ তখন তো আর কল বা টিউবওয়েল এগুলো ছিল না। এবং আপনাদের অনেকে মনে থাকবে হয়তো, আজ থেকে 20-25 বছর আগেও আমিও দেখছি আমাদের গ্রামের লোকজনও পুকুরে পানি খেত। পুকুরে পানি ওই যে ফিটকারি দিয়ে রাতে করে রাখতো, সকালে খেত। তো সেই সময় তো প্রাচীনকালে তো এটা আরও ছিল। এই জন্য শাসক যারা হতেন তারা সবসময় বড় দিঘি খনন করতেন। একটা গ্রাম, যখন কোনো গ্রামের গোড়াপত্তন হতো, তখন তো আর, এখন তো জনবসতি অনেক বেড়ে গেছে, প্রত্যেকটা গ্রামের সাথে প্রত্যেকটা গ্রাম লাগোয়া। তখন কিন্তু একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের দূরত্ব অনেক হতো, মাঝখানে বিশাল ফসলের মাঠ থাকতো। তখন তারা দিঘি খনন করতেন যেন এলাকার লোকজনের পানির কোনো অভাব না হয়, সবাই এখান থেকে পানি নিতে পারে। এই জন্য দিঘিগুলো অনেক বড় করে খনন করা হতো। এবং সুলতানি আমলে বা মুসলিম শাসন আমলে শাসকরা যখন দিঘি খনন করতেন, এটার সাথে জমিও ওয়াকফ করতেন, যে এই দিঘিটা রক্ষণাবেক্ষণ করার ব্যাপার আছে। এখানে ধরেন পাটটার বাধাই করতে হয়, বর্ষাকালে ভেঙে যেত, তো এগুলোর খরচের জন্য একটা ওয়াকফও বরাদ্দ থাকতো। তার মানে দিঘিটা কিন্তু শুধু একটা নর্মাল পুকুরের মতো না, এটা হচ্ছে সমাজে একটা, এটা অনেক বড় একটা ভূমিকা ছিল। আর সুলতানি আমলে এই ধরনের দিঘিকে বলা হতো তালাব। আপনারা দেখবেন যে অনেক জায়গায় এখনও যেমন বিভিন্ন দিঘির নাম তারা তালাব বলে, কিন্তু এটা হচ্ছে ওই সময়ের ট্র্যাডিশন আর কি। যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জে ওখানে একটা বড় দিঘি আছে একদম ছোট সোনা মসজিদ স্থলবন্দরের পাশে, তো ওটাকে তালাব বলে। এবং শেখ মুজিবের মাজারের পাশেও একটা পুকুর আছে, ওটাকে তালাব একেবারে লেখাই বাংলাতে, যদি উর্দু পছন্দ করে না, কিন্তু ওখানে এটা তাও অক্ষত রাখছে। তো এই হচ্ছে দিঘির একটা বড় ভূমিকা, যেটা হচ্ছে ওই সময়ের জনকল্যাণমূলক কাজের একটা অংশ। এখন যেমন জনকল্যাণমূলক কাজ হলে মানুষ কী করে, একটা সড়ক নির্মাণ করে দেয়, তখন হচ্ছে দিঘি খনন করতে হবে। কিন্তু এখন আজকে যেহেতু পানির অনেকগুলো ব্যবস্থা আমাদের কাছে আছে, এখন আমাদের কাছে দিঘির গুরুত্বটা হয়তো ওইভাবে নাই, কিন্তু ওই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা ভাই, আমরা যে এখন তো ফেনীর জায়গাগুলোতে আছি, ফেনীর পরিচয়টা যদি সংক্ষিপ্ত বলতেন, এবং ফেনীটা কেন এত গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় বিভিন্ন জেলা, হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের অংশ, কিন্তু কখনো কখনো কোনো জেলা থেকে একটু গুরুত্বপূর্ণ বহন করে আর কি। তো ফেনীর পরিচয় এবং কি এর কিছু গুরুত্ব যদি বলতেন। আচ্ছা, এক জেলা থেকে আরেক জেলার যে গুরুত্ব আলাদা আসলে এমন কিছু না, প্রত্যেক জেলায় সমান গুরুত্বপূর্ণ যদি আপনি দিনের দৃষ্টিকোণ থেকে দেখেন।
গুরুত্ব আলাদা হয় অনেক সময় বাণিজ্যিক কারণে বা রাজনৈতিক কারণে। যেমন রাজধানী একটা রাজনৈতিক গুরুত্ব আছে, রাজধানীর একটা আলাদা গুরুত্ব অন্য জেলার উপরে থাকে। বা আবার বাণিজ্যিক কেন্দ্র যেগুলো যেমন চট্টগ্রাম বা আমাদের খুলনা মংলা বন্দর, সেটার গুরুত্ব আবার অর্থনৈতিক কারণে আলাদা। কিন্তু আপনি যদি দিনের জায়গা থেকে চিন্তা করেন, আপনার দাওয়াতি জায়গা থেকে চিন্তা করেন, তাহলে সব জেলা সমান। আপনার ঢাকাতে দাওয়াতি কাজের যেমন গুরুত্ব, উত্তরবঙ্গে একেবারে কুড়িগ্রামের একটা চরে গেলে সেখানে দাওয়াতি কাজের গুরুত্ব কিন্তু সেম, বরং অনেক ক্ষেত্রে হয়তো ঢাকা থেকে বেশি, কারণ সেখানে কেউ কাজ করতেছে না। তো অনেক দৃষ্টিভঙ্গি থেকে দেখা যায় আর কি। ফেনীর একটা গুরুত্ব যদি আমরা বলি, প্রথম গুরুত্ব তো হচ্ছে আমরা মোটামুটি সবাই মনে হয় এখানে ফেনীর মানুষ, জি সবাই বাড়ি ফেনী। তো তাহলে আমি যে এলাকায় আছি এটা সম্পর্কে জানা তো সবার আগে গুরুত্বপূর্ণ। তো আমার জায়গা থেকে আমি বলবো যে ফেনী যেহেতু আমার জন্মস্থান, এটার একটা আলাদা গুরুত্ব আছে এই কারণে যে আমি এটা জেলাটা সম্পর্কে জানতে চাই। এখানে কাজ করলে আমরা কীভাবে কাজ করতে পারি, কীভাবে দাওয়াতি কাজ করতে পারি, আগে কীভাবে যারা ছিলেন দাওয়াতি কাজ করেছেন, এটা জানার জন্য ফেনীটা আমাদের কাছে হচ্ছে গুরুত্বপূর্ণ। আর ফেনীর আমরা দেখি যে ফেনীর এখন যে আধুনিক ফেনী, যে ফেনী শহর, এই সব কিছু গোড়াপত্তন হয়েছে বেশি না 150 বছরের মধ্যে। ইংরেজ আমলের এটার গোড়াপত্তন হয়েছে এইভাবে। আর এর আগে সুলতানি আমলে ফেনী সরস্বতী অঞ্চল, যেটা এখন গ্রামে পড়ে গেছে, সেটা কিন্তু তখন রাজধানী ছিল। সুলতান ফখরুদ্দীন মোবারক শাহ উনি ওনার সোনারগাঁয় রাজধানী ছিল, সেখান থেকে উনি হামলার কারণে সরে আসছেন, সরে এসে সরস্বতীতে রাজধানী করছেন। কিন্তু এখন সরস্বতীটা হয়ে গেছে গ্রাম। এটা হয় যখন সময়ের পালাবদল ঘটে, এক সময়ের বড় রাজধানী সেটা দেখা যায় পরে একটা গ্রাম। যেমন সোনারগাঁ একসময় তো বাংলার রাজধানী ছিল, কিন্তু এখন সোনারগাঁ হচ্ছে নারায়ণগঞ্জের একটা অজপাড়াগাঁ। রাজধানীর যে কেন্দ্রটা সেটা কিন্তু শহরের বাইরে, মোগরাপাড়া বাস স্ট্যান্ড থেকে দেখা গেছে ডান পাশে কয়েক কিলোমিটার দূরে। তো এরকম আর কি। তো এখন ফেনীতে তারা যখন প্রতিষ্ঠা করেছেন, এরপরে এখানে এখন যে স্কুল কলেজ রাস্তাঘাট রেল স্টেশন সব ওই সময় প্রতিষ্ঠা হয়েছে। তারপরে দুইটা, একটা হচ্ছে সুলতানি আমলের ফেনী, সেটার গুরুত্ব ছিল সরস্বতী কেন্দ্রিক। আর ইংরেজ আমলে যখন প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে আধুনিক ফেনী। এখন যে আমরা ফেনীটা দেখছি, সরাসরি একটা বড় দিঘি আছে না, এই দিঘিটা কেন্দ্রিক হচ্ছে তখন তারা প্রতিষ্ঠা করেছে প্রথম। দিঘির পাশে বাজার টাজার বসতো। এই হচ্ছে আজকের ফেনী। ভাই, এই নবীন চন্দ্র সেন, উনি ওনার যদি একটু পরিচয়, উনি কে এবং কি ফেনীর ইতিহাসে উনি কেন কিছুটা প্রাসঙ্গিক? নবীনচন্দ্র সেন হচ্ছেন একজন কবি ছিলেন এবং সরকারি কর্মকর্তা ছিলেন ইংরেজ আমলে। ওনার জন্ম 1847 সালে, মৃত্যু 1909 সালে। তো উনি ফেনীতে প্রশাসকের দায়িত্ব পালন করছেন প্রায় 9 বছর, 2 মেয়াদে। এবং উনি হচ্ছে আজকের আধুনিক যে ফেনী, এই ফেনী শহরের বলা যায় প্রতিষ্ঠাতা। উনি যখন এখানে প্রথম আসছেন, ঘোড়া দিয়ে আসছেন, পুরো এলাকা জঙ্গল ছিল, লোকজন ডাকাতি করতো। কারণ তখন তো শহরের স্ট্রাকচারটা এমন ছিল না, মানে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে মাঝখানে একটা শহর, তখন তার ব্যাপারটা এমন না। তো নবীনচন্দ্র সেন এই শহরটা গোড়াপত্তন করেন। যে শহরে যে দিঘি আছে, উনি প্রথমে এই দিঘির পাশে 2টা বাজার বসানোর ব্যবস্থা করেন, সপ্তাহে 2 দিন বাজার বসে। তারপর ফেনী পাইলট স্কুল যেটা, এগুলো ওনার হাতে প্রতিষ্ঠা হয়। এই ফেনী রেল স্টেশন যেটা, সেটা উনি ইংরেজের সাথে যোগাযোগ করে এই রেল আনার ব্যবস্থা করেন। এবং ফেনীর মানে একটা শহর হিসেবে এটাকে গড়ে তোলার প্রাথমিক যে কাজগুলো, এগুলো উনি করেন। ওনার একটা আত্মজীবনী আছে, আমার জীবন নামে, 5 খণ্ডে। এটা 4 নম্বর খণ্ডে ফেনী সম্পর্কে উনি আলোচনা করেছেন। তো উনি কবি ছিলেন, ওনার কবিতার বই আছে, গল্প উপন্যাসও আছে। কিন্তু ওনার মেইন গুরুত্বটা হচ্ছে ফেনীর প্রাথমিক ইতিহাস যেটা ইংরেজ আমলের ফেনীর, ওইটা হচ্ছে আমরা ওনার আত্মজীবনীতে পাই। এবং ওনার আত্মজীবনীতে ফেনী সম্পর্কে অনেক কথা আছে, এখানকার মুসলমানদের সমাজ, হিন্দুদের সমাজ এবং কুসংস্কার, রোগ শোক। তখন তো আপনারা জানেন যে মহামারী হতো, অনেক মানুষ মারা যেত, এগুলো সব ওনার আত্মজীবনীতে আছে। তার মানে আপনি যখন ফেনীর ইতিহাস চর্চা করবেন, তাহলে নবীনচন্দ্র সেন একটা হচ্ছে আপনার বড় আর্কাইভের মতো অনেকগুলো তথ্য আছে। যেমন ওখানে একটা কথা আছে যে ফেনীর লোকজন আগে করতো কি, যখন কারোর সাথে কারো শত্রুতা হতো, ঘরে আগুন লাগাই দিত। এবং মজার ব্যাপার হচ্ছে, উনি এক লোকের কথা বলছে যে সেই লোক হচ্ছে একবার রাতে কোথাও সফর করতেছে, তো প্রায় 10 কিলোমিটার রাস্তা সে সফর করছে, কোথাও না কোথাও দেখছে আগুন জ্বলতেছে, এরকম ভয়াবহ। মানে এবং আগুন কে লাগাইছে মানে কোনো সন্ধান করা যেত না, তখন তার সিসিটিভি ক্যামেরা নেই, আগুন লাগিয়ে চলে গেছে। পরে নবীনচন্দ্র সেন এগুলো দমন করছেন। উনি হচ্ছে অনেক অপরাধীকে ধরছেন, ধরে এদিকে শাস্তি দিয়েছেন। তারপর আবার ত্রিপুরা, ফেনী এই অঞ্চলগুলো কিন্তু ত্রিপুরার মহারাজাদের অধীনে ছিল তখন, কারণ এটা তো আমরা অবিভক্ত বাংলার কথা বলছি। তো ত্রিপুরার মহারাজারা তাদের পাইক পেয়াদারা এসে এখানকার জমিদার তো স্থানীয় কৃষকদের উপর অনেক নির্যাতন করতো, তো এদেরকে উনি দমন করছেন। তার মানে হচ্ছে ওনার আত্মজীবনীতে অনেক ধরনের তথ্য আছে। ওই সময় ফেনী, যেমন উনি লিখছেন যে ফেনী তখনকার মানুষ ঘরবাড়ি নির্মাণ করতে হচ্ছে ছন মানে হচ্ছে পাটখড়ি দিয়ে ঘর নির্মাণ করতো, মানে চারপাশে উপরে ছনের, পুরোটা ছনের। তো এর আগে চট্টগ্রামের মানুষজন হচ্ছে ঘরবাড়ি করতো মাটির, কিন্তু ফেনীর লোক মাটির ঘর তৈরি করতো না, ছনের ঘর। আর এই জন্য আগুন লাগালে একদম মানে একসাথে পুরোটাই হয়ে যেত।
তার মানে হচ্ছে রবীন্দ্রচন্দ্র সেনের মূল গুরুত্ব হচ্ছে ফেনীর ইতিহাস ফেনীর চর্চা, ইতিহাস চর্চা। যেহেতু জি আধুনিক ফেনীর ইয়েতে, এবং এটা আমি মনে করি সবার পড়া উচিত। আপনি তাহলে অনেক কিছু দেখবেন, অনেক অনেক মানুষের সন্ধান পাবেন যেখানে হয়তো এটা আপনি অন্য কোনো বইতে আর কোথাও পাবেন না, যেহেতু উনি ওই সময়টা দেখছে সরাসরি। আমার জীবন কথা, আমার জীবন আমার জীবন, পাঁচ খণ্ড, 4 নম্বর খণ্ড হচ্ছে 4 ফেনীর নম্বর আলোচনা। ফেনী নিয়ে। এবারে চট্টগ্রাম নিয়েও আলোচনা আছে, অন্য খণ্ডে কলকাতা নিয়ে আছে, তো ফেনীরটা বললাম আর কি। আচ্ছা ভাই, শেষ যেই মানে এই জায়গায় কিন্তু শেষ যে প্রশ্ন, সেটা হলো বিজয় সিং দিঘি আমাদের এই যে সফরটা শুরু, এখান থেকে আমাদের কি শিক্ষণীয় আছে আজকের এই বিজয় সিং দিঘি থেকে? আচ্ছা, শিক্ষণীয় হচ্ছে আপনি জনকল্যাণমূলক কাজের শিক্ষাটা নিতে পারেন। যে আগে যে জনকল্যাণমূলক কাজের একটা ধারা ছিল দিঘি, এখন আজকের সমাজ হয়তো দিঘি প্রয়োজন নেই, কিন্তু অন্য প্রয়োজন তো আছে। সমাজের মানুষের পাশে দাঁড়ানো, সমাজের মানুষের জন্য কল্যাণমূলক কাজ করা, সেগুলো কি কি হতে পারে এটা নিয়ে চিন্তা করা। যে আগের লোকজন যারা এই ধরনের কাজগুলো করেছেন, তাহলে আমাদের সমাজে আমাদের কি করার আছে, এটা নিয়ে চিন্তা করা আর কি। এটাই হচ্ছে বড় শিক্ষা।